বিদেশ থেকে 10 বছর পর বাড়ি আসলো পরাণ। গৃহে প্রবেশ করতেই হৃদয় স্পন্দনের গতিবেগ ত্বরিত গতিতে ছুটে চলেছে। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য ভেতরটা উথাল পাতাল শুরু করে দিয়েছে। পরাণের আখি যুগলে শুধুই তাকে দেখার তৃষ্ণা জেগেছে। মানুষটা কি জানে না পরাণ তাকে দেখার জন্য কতটা ছটফট করছে? মানুষটা তাকে কেন যে তাকে এতটা পোড়ায়? সে ধরনের সব ব্যথা সহ্য করতে পারলেও তার দেওয়া ব্যথা সহ্য করতে পারে না। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রানা ছেলেকে দেখে দৌড়ে এসে আলিঙ্গন করলেন। সমস্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিয়ে তুললেন। কেমন আছো মা? সবাইকে দেখছি, তুষিকে দেখছি না। তুষি কোথায়? পাজিটা সারাক্ষণ আমাকে জ্বালিয়েছে, এখন কোথায় লুকিয়ে আছে? পরাণের কথায় রেহানা আরও চোখে বিনুর দিকে তাকালো। বিনু মস্তক নিয়ে দাঁড়িয়ে আছে। বিনুর হাতেই তুষির ফোন। পরাণ আকুল হয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করছে, তবুও নির্দিষ্ট মানুষটার দেখা মিলছে না। সে রেহানার উত্তরের অপেক্ষা না করে বাড়ির প্রতিটি ঘরে তুষিকে খুঁজল, কিন্তু তুষিকে কোথাও খুঁজে পেল না। ভেতরটা শূন্য হয়ে আসতে শুরু করলো। তুষির ঘরের সামনে আসতে বুকটা কেঁপে উঠল। তুষির ঘরের দরজায় তালা দেওয়া, আশেপাশে ময়লা জমে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কয়েক মাস হল এখানে কেউ থাকে না। পরাণের সব কিছু কেমন জানি শূন্য লাগছে। সে ধপ করে মাটিতে বসে পড়ল। কাল রাতেও তো বলল, পরাণ ভাই তাড়াতাড়ি দেশে আসো, তোমার ঠোঁটে চুমু খাবো। অজানা হাহাকারে ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। তার খালি মনে হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়ে ফেলছে। মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে। আঁখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। সে বিধ্বস্ত অবস্থায় খাবার ঘরে এলো। শান্ত কণ্ঠে জবাব দিল, তুষি কোথায় মা? এতদিন পর দেশে আসলি, বাবা মায়ের খোঁজ তো একবারও নিলি না। এসেই তুষি তুষি করে পাগল হয়ে গেছিস। ওই অপয়া মেয়ে আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে না জানিয়েই বাড়ি ছেড়েছে। সে কোথায় আমি কিভাবে বলবো? তোর সাথে তার এত মিল সে তোকে জানায়নি? সে আমাদের বাড়িতে আর থাকে না। মস্তকের ওপরের বিশাল আকাশটা পরাণের মস্তকে এসে পড়ল। সে 2 কদম পিছিয়ে গেল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সে তুষিকে দেখতে পাবে না। যাকে দেখার তৃষ্ণায় 6টা মাস ছটফট করেছে, সে অপেক্ষার ফল এতটা তিক্ত হবে কে জানতো? জানলে 6 মাস আগেই পরাণ বাসায় চলে আসতো। 6 মাস ধরে তুষি বাসায় নেই, তাই তো? ছেলের কথা চমকে উঠলেন রেহেনা। ছেলে যে এত সহজে সব কিছু ধরে ফেলবে তার ঘূর্ণাক্ষরও টের পাননি তিনি। এখন সে ছেলেকে কি জবাব দেবে? ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসছে। বিনুর হাতে তুষির ফোনটা দেখতেই পরাণের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে খপ করে বিনুর থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তুষির ফোন তোর হাতে কেন বিনু? ভাইয়া, তুষি যাওয়ার সময় সব কিছু রেখে গিয়েছে, তাই তুষির ফোন মা আমাকে দিয়ে দিয়েছে। তুই জানিস না কারো জিনিস অনুমতি না নিয়ে ধরতে হয় না? তাহলে তুই কেন তুষির ফোন নিয়েছিস? তুষি যদি চলে গিয়েই থাকে তাহলে এতদিন আমার সাথে কথা বলেছে কে? আমার একটু একটু সন্দেহ হয়েছিল জানিস, কিন্তু তুষির জেদের কাছে আমি সেই কবেই হার মেনেছি। আমি ভীষণ বোকা, তাই না? তা না হলে বোকার মতো তুষির মেসেজে বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছি। আমি সবসময় চেয়েছি তুষি যেন কষ্ট না পায়। তুষির ভালো থাকাতেই আমার শান্তি। তুষি কষ্ট পাবে এমন কাজ কখনোই করিনি। আর তোরা আমার অনুভূতি নিয়ে খেললি। এতদিন তুষি সেজে তুই আমার সাথে কথা বলেছিস, তাই না রে বিনু? পরাণের কথায় বিনু বাকরুদ্ধ হয়ে গেল। ভয়ে সমস্ত শরীর থরথর করে কাঁপছে। তখনই মাহবুব বের হয়ে আসেন। পরাণ কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। মাহবুবকে দেখে যন্ত্রণার মিশ্রিত কণ্ঠে বলল, আব্বা, আপনি তো তুষিকে ভালোবাসতেন, আপনি কেন তুষিকে হারাতে দিলেন? আপনি তো আমার মনের খবর জানতেন। আমি তুষিকে কতটা ভালোবাসি সে খবর আপনার কর্ণ পর্যন্ত বহুত আগেই পৌঁছে দিয়েছি। তবে কেন আমায় এই বিচ্ছেদ যন্ত্রণা দিলেন? আমাকে মেরে রক্তাক্ত করে দিন, আমার সব টাকা পয়সা আপনারা নিয়ে নিন, আমাকে পথের ভিখারি বানিয়ে দিন, তবুও আমার তুষিকে আমার কাছে ফিরিয়ে দিন আব্বা। বাঁচতে পারবো না আব্বা তুষিকে ছাড়া, মরে যাব আমি। তুষিবিহীন এই জীবন আমার মূল্যহীন। আমি আপনার পায়ে পড়ি আব্বা। ছোটবেলা থেকে যা বলেছেন কখনো আপনার কথার অবাধ্য হইনি, কোনো জিনিসের জন্য বায়না ধরিনি। আজকে আপনার কাছে আমি তুষিকে চাইছি, আপনি আমার তুষিকে আমার কাছে ফিরিয়ে দিন। ছেলের আর্তনাদ বাবার হৃদয় স্পর্শ করে গেল। ভেতরটা হু হু করে উঠল। বাবা মা মরা মেয়েটাকে সে নিজ হাতে এ বাসায় নিয়ে এসেছিল। ছোট থেকে নিজ হাতে বড় করেছে। সেই মেয়েকে সে কীভাবে বাড়ি ছাড়া করবে? সে কিভাবে ছেলেকে জবাব দেবে? তার ভালোবাসার মানুষকে সে আগলে রাখতে পারেনি। সে শহরের অলিতে গলিতে খুঁজছে তুষিকে, কোথাও তুষির দেখা মেলেনি। তুষির নামে নিখোঁজ অভিযোগ পর্যন্ত করা হয়েছে। সে পরাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর আব্বাকে মাফ করে দিস পরাণ।
আমি তোকে দেওয়া কথাটা রাখতে পারিনি। আমার নিজেকে ভীষণ ব্যর্থ বাবা বলে মনে হচ্ছে জানিস। সেদিন মেয়েটা আমার পা টিপে দিয়ে ঘরে গেল। সকাল থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পেলাম না। কতজন লোক শহরের অলিতে গুলিতে লাগিয়ে দিলাম। পুলিশেও খবর দেওয়া হয়েছে, কেউ তুষির কোনো খোঁজ দিতে পারল না। আমি তোকে অনেকবার জানানোর চেষ্টা করেছি, কিন্তু বিবেকের কাছে হেরে গিয়েছি বাজান। বাবা হয়ে ছেলের অশান্তি টেনে আনতে পারিনি বাজান। আমাকে তুই মাফ করে দিস। বাবার কথা পরাণের ভেতরটা হাহাকার ভরে উঠল। সে নিস্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়ল। একটু পরে ভাঙা ভাঙা গলায় বলল, আমার পছন্দ ছিল সে, আর তার পছন্দ ছিল আমার ঠোঁট। সে ভালোবাসত আমার বাবাকে, আর আমি ভালোবাসতাম তাকে। সে আমার মায়ের সব কথা শুনত, আর আমি তার সব কথা শুনতাম। সে নিজের কষ্টগুলো হালকা করার জন্য বিনুর কাছে মনের কথা বলতো, আর বিনু সেটা সুযোগ নিয়ে ভাইয়ের প্রেমিকা হওয়ার চেষ্টা চালালো। পরাণের কথায় বিনু মস্তিষ্ক ঝনঝন করে উঠল। মাহবুব লজ্জায় মাথা নুয়ে নিল। ছেলে আজ দিশেহারা হয়ে গিয়েছে। তার লাজুক ছেলেটাও নির্লজ্জ কথাবার্তা বলতে দ্বিধাবোধ করছে না। বিনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া। আমি তোমার সাথে এমন করতে চাইনি, আর মেসেজগুলোও আমি করিনি। মা আমার থেকে সব কিছু শুনে মা তোমার সাথে মেসেজ করেছে। মা যখন কাজ করেছে তখন আমাকে দিয়ে তোমাকে মেসেজ দেওয়াইছে। বিনুর কথায় রেহানার হুঙ্কার দিয়ে উঠল, দিয়েছি, বেশ করেছি। ওই 2 টাকার মেয়ের জন্য পরাণ এখন আমাকে খুন করবে নাকি? বাইরের মেয়ের জন্য সে যদি আমাকে খুন করতে পারে, তাহলে আমি ছেলের হাতে খুন হতে রাজি আছি। রেহানার কথা শেষ হতেই পরাণ খাবার ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে শুরু করলো। পরাণের ভয়ঙ্কর রূপ দেখে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। পরাণ একটু পরে শান্ত হয়ে গেল। পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছে। রক্তিম চোখে একবার মায়ের দিকে দৃষ্টিপাত করলো। রক্তাক্ত হৃদয় নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। ঠোঁটে চুমু খেতে টাকা লাগে পরাণ ভাই? যদি টাকা লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি টাকা দিয়ে তোমার ঠোঁটে চুমু খাবো। মেসেজটার দিকে নজর পড়তেই পরাণের আখি যুগল অশ্রুতে ভরে আসলো। তুষির শেষ মেসেজটা এটাই ছিল। পড়াশোনার ক্ষতি হবে সে কথা বলে তুষি ফেসবুক চালানো বন্ধ করেছে 6 মাস হলো। তুষির ভালোর কথা ভেবেই তো সে তুষির সাথে ফোনে মেসেজে কথা বলছে। তুষি তাকে শর্ত দিয়েছিল, 6 মাস পরে এসে তাকে যেন সে সামনে থেকে দেখে। এর আগে যেন ভিডিও কলের কথা মুখেও না নিয়ে আসে। তুষির খুশির জন্য সব শর্তে রাজি হয়ে যায় পরাণ। প্রিয় মানুষটার সাথে রোজ নিয়ম করে কথা বলতে পারছে, এটাই তার কাছে অনেক ছিল। কিন্তু সে কি জানতো এই ভালোবাসার পেছনে নিকৃষ্ট রহস্য লুকিয়েছিল? পরাণের আখি যুগল ঝাপসা হয়ে আসতে শুরু করলো। কয়েক ফোঁটা অশ্রু ফোনের স্ক্রিনে পড়ল। পরাণ ফোনটা মুছে উপরের দিকে যেতে থাকলো। একটু উপরে গিয়ে থামলো। ঝাপসা চোখে পড়তে লাগলো। তাতে লেখা আছে, তোমার ঠোঁটের যত্ন নিবে পরাণ ভাই। কেন? কারণ আমি তোমার ঠোঁটে চুমু খাবো তাই। আমার ঠোঁট কি তোর বাপদাদা সম্পত্তি যে তুই আমার ঠোঁটের উপরে এত অধিকার দেখাস? ওটা নামই তোমার ঠোঁট, কিন্তু কাজই ওটা আসলে আমার জিনিস। ওখানে চুমু খাওয়ার অধিকার শুধু আমারই আছে, বুঝেছ? তুমি তো জানো তুষি তার জিনিস কতটা যত্ন করে রাখে। তুমি তুষির জিনিস যত্ন করে রাখবে, নিয়মিত ঠোঁটের যত্ন নিবে। আমার থেকে তোমার ঠোঁট বেশি সুন্দর বলে ভাব নেওয়ার কিছু নেই, কারণ তোমার মানেই আমার। আমি সিগারেট খেয়ে আমার ঠোঁট দুটো কালো কুচকুচে বানিয়ে ফেলবো, তখন বেশি করে চুমু খাস। খবরদার পরাণ ভাই, এসব কথা মুখেও আনবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার ঠোঁটে চুমু খাবো বলে কতদিন ধরে না খেয়ে আছি। তুমি এভাবে আমার আহার নষ্ট করতে পারো না। থাপ্পড় দিয়ে তোর গাল একদম লাল করে দেব। এতটুকু মেয়ে চুমুর কী বুঝিস? বুঝি না। দেশে আসো, খেয়ে দেখিয়ে দিব। তোর অত্যাচার আমি দেশেই যাব না। এখন কি তুই চুমু খাওয়ার জন্য বিদেশে চলে আসবি? দরকার পড়লে আমি বিদেশে গিয়ে তোমার ঠোঁটে চুমু খেয়ে আসবো। কতদিন ধরে প্রহর গুনছি কবে তুমি দেশে আসবে। আমি গুনে গুনে তোমার ঠোঁটে 100টা চুমু খাবো। তুষির কথা পরাণ রাগের ইমোজি দিয়েছিল। তুষি আর রিপ্লাই করেনি। পরাণের বুকটা ভারী হয়ে আসতে শুরু করেছে। দরজার নিচে বসে ফোনটা বুকে জড়িয়ে নিঃশব্দে কান্না করছে। ছেড়ে যদি যাবি তাহলে এতটা মায়া বেঁধেছিলি কেন তুষি? 2 চোখ ভরে তোকে দেখব জন্যই ছুটে এলাম দেশের মাটিতে। তোর সাথে কয়টা প্রহর শান্তিতে কাটাতে চেয়েছিলাম। তোর সাথে নির্ঘুম রজনী পার করতে চেয়েছিলাম। কোন এক বৃষ্টি বিলাসে আমার ঠোঁটে তোর চুমু খাওয়ার কথা ছিল। তুই বলেছিলি আমি দেশে আসলে 100টা চুমু খাবি। আমি তো দেশে এসেছি, তুই হারালি কই? আমার ভীষণ কষ্ট হচ্ছে রে তুষি। তুই আমার কাছে ফিরে আয় না। আমি তোর পছন্দের ঠোঁট নষ্ট করে দিব বলেছি, সেজন্য আমার উপরে রাগ করেছিস। আরে পাগলি, আমি তোকে রাগানোর জন্যই বলেছি। তুই ভাবতেও পারবি না আমি নিজের থেকেও বেশি যত্ন নিই আমার ঠোঁটের। কেন জানিস? নেই। কারণ আমার ঠোঁট তোর ভীষণ প্রিয়, আর আমার প্রিয় ছিলি তুই। তোর প্রিয় জিনিস তোর পরাণ ভাই কখনো নষ্ট করতে পারে?
পৃথিবীর যে প্রান্তে তুই থাকিস না কেন তুষি, আমি তোকে খুঁজে বের করবই। তোর পরাণ ভাইয়ের ওপরে তোর বিশ্বাস আছে তো তুষি? পরের দিন সকাল থেকে পরাণ চোখ মেলে নিজেকে মাটিতে আবিষ্কার করলো। কালকে তুষির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার খেয়াল নেই। মনটা ভীষণ বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছে। মনটাকে সুস্থ করার জন্য নির্দিষ্ট মানুষটার প্রয়োজন, কিন্তু মানুষটাকে সে কোথায় পাবে? পরাণের দরজায় কেউ কড়া নাড়ছে। পরাণ উঠে দরজা খুলে দেখল বিনু দাঁড়িয়ে আছে। ভাইয়ের করুণ অবস্থা দেখে বিনু কলিজা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া, কালকে ব্যাগগুলো তুমি বাইরে রেখে এসেছিলে। সবাই কত করে ডাকলো, তুমি দরজা খুললে না, তাই তোমার ব্যাগগুলো রাখতে আসলাম। পরাণের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটে উঠল। তাকে রক্তাক্ত করে দিয়ে তার ব্যাগের চিন্তা করছে। হায় রে মানুষ! পরাণ গম্ভীর কণ্ঠে বলল, ওই ছোট ব্যাগটা রেখে সব তোর মায়ের ঘরে নিয়ে যা। এইসবে আমার কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলেই ব্যাগটা নিয়ে দরজা লাগিয়ে দিল পরাণ। গোসল করা প্রয়োজন, সে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপরে ব্যাগটা যত্ন সহকারে তুলে রাখলো। কেউ যেন ব্যাগটা খুলতে না পারে সেই জন্য তালা দিয়ে চাবি লুকিয়ে রাখলো। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। মাথা যন্ত্রণা নিবারণের জন্য হলেও তাকে খেতে হবে। সে বাইরে বের হয়ে গেল। তাকে দেখে মাহবুব বললেন, তুই উঠেছিস বাজান? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। কতদিন তোর সাথে বসে খাওয়া হয় না। সকাল থেকে না খেয়ে তোর জন্য বসে আছি। পরাণ কোনো কথা না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। কয়েকবার খেতেই আর খেতে ইচ্ছে করছে না। পেটে প্রচুর ক্ষুধা রয়েছে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা ভাতের প্লেটে গিয়ে পড়ল। ছেলের অশ্রু মাহবুবের ভেতরটা রক্তাক্ত করে দিচ্ছে। সে কিছু বলতে যাবে তার আগেই পরাণ হাত ধুয়ে উঠে গেল। বাইরে আসতে আশেপাশের মানুষ তাকে জেঁকে ধরল। দীর্ঘ সময় পর সবাই চলে যেতেই পাড়ার হেলাল চাচার দোকানে গিয়ে বসলো। চাচা, আমাকে এক কাপ চা দিবেন? পরাণ বাবা, কবে আসলে? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। বিদেশে ভালো মন্দ খেতে পাওনি তুমি? চোখ মুখ এত শুকনো লাগছে কেন? পেয়েছি চাচা, অনেক দূর থেকে এসেছি, ঘুমিয়েছি কম, সেজন্য হয়তো দেখতে এমন লাগছে। তোমাকে এক কাপ চা দিব নাকি দুইটা? তুষি এসে প্রতিদিন 2 কাপ করে চা খেয়ে যেত। বলতো একটা তার আর একটা তার পরাণ ভাইয়ের। আমি কইলাম, তুই খাইলে কি পরাণের খাওয়া হবে? সে আমারে কয়, তুষি খাইলেই নাকি পরাণ ভাইয়ের খাওয়া হয়ে যাবে। হেলাল চাচার কথায় পরাণ মলিন হাসল। হেলাল ধীর কণ্ঠে বলল, মাইয়াটা সারাক্ষণ জ্বালাইছে। একদিন তোমার মা রাইতের বেলা মাইয়াডারে কোথায় নিয়ে গেল, আর ফিরল না মাইয়াডা। তোমার মারে কিছু জিগাইলেই আমার উপরে চেইতে যায়, সেজন্য খারাপ লাগলো বলি না। তুমি তুষির ব্যাপারে কিছু জানো? বিয়া দিয়ে দিছো নাকি মাইয়াডারে? হেলান চাচার কথায় পরাণের ভেতরে মোচড় দিয়ে উঠল। সে কোনো রকমে উত্তর দিল না। চা খেয়ে বাসায় চলে আসলো পরাণ। সে আগে বুঝেছিল তার মাই তুষিকে কিছু করেছে। ঠান্ডা মাথায় তাকে কাজ করতে হবে। সে নিজের কক্ষে আসলো। পড়ার টেবিলের কাছে একটা খাতা দেখতে পেল। এই খাতাটা তো তার না। খাতা খুলতে নজরে আসলো কিছু লেখা। তোমার ভাই, আমার ভাই, পরাণ ভাই, পরাণ ভাই, এলাকাবাসী মিলে বেঁধেছে জোট। আমি একাই দিব পরাণ ভাইয়ের ঠোঁটে 100 কোটি ভোট। আমার ভাই, তোমার ভাই, পরাণ ভাই, আমার জামাই। লেখাগুলো দেখে মনের অজান্তে হেসে ফেলল পরাণ। ঠোঁটে চুমু খেলে কি পাপ হয় পরাণ ভাই? তুষির কথা পরাণ রক্তিম চোখে তুষির দিকে দৃষ্টিপাত করলো। রাগান্বিত হয়ে বলল, তোকে এসব কথা শেখায় কে? আমাকে শেখানো লাগে না। তোমার ঠোঁট দেখলেই আমার ভেতর থেকে কথাগুলো চলে আসে। তোর মতো অসভ্য আর নির্লজ্জ মেয়ে দুটো দেখিনি। সে আমি অসভ্য হই আর ভালো হই, আমি তো তোমারই, তাই না বলো? এখন বলো, ঠোঁটে চুমু খেলে পাপ হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে আজ থেকে আমি তোমার মতো সিগারেট খাবো। তাহলে আমার আর পাপ হবে না। তোমার ঠোঁটে চুমু খাওয়ার নেশাটাও আমার কেটে যাবে। তোকে কেন আমি আমার ঠোঁটে চুমু খেতে দিব? তোকে ধরতে গেলেই পালিয়ে যাস। এবার আর পালাবো না, একবার দিয়েই দেখো। তুষির কথায় পরাণ তুষিকে ধরতে যাবে, তখনই তুষি হাওয়ায় মিলিয়ে গেল। পরাণের মুখশ্রী বেগ ঘাম গড়িয়ে পড়ছে। সে দরফরিয়ে উঠে বসল। পুরো ঘরটা পর্যবেক্ষণ করলো। ঘরের কোথাও তুষি নেই। মুহূর্তের মধ্যে পরাণের মনটা বিষাদে ছেয়ে গেল। বুকের মধ্যে হাহাকারের মিছিল শুরু হলো। আজ 3 মাস হয়ে গেল পরাণ তুষির কোনো খোঁজ পায়নি। রেহানাকে বলেও একটা শব্দ মুখ দিয়ে বের করতে পারেনি। কারো জীবন থেমে থাকেনি, সবাই আগের মতো জীবনযাপন করতে ব্যস্ত। কিন্তু থেমে গিয়েছে একটি মানুষের হৃদয়, সেটা হলো পরাণ। এখন সে রোজ নিয়ম করে 3 বেলা সিগারেট খায়। মাঝে মধ্যে মদ্যপান করতেও দ্বিধাবোধ করে না। তুষির পছন্দের ঠোঁটটা ধীরে ধীরে সৌন্দর্য হারিয়ে ফেলছে। তুষি তার দেওয়া কথা রাখেনি। পরাণও তার শখের জীবন পোড়াইতে পোড়াইতে ছাই করে দেবে। ছেলের অধঃপতন দেখে মাহবুব রেহেনাকে বুঝিয়েছে, তবুও রেহেনার মন গলেনি। তার এক কথা, নিজের বাড়ির আশ্রিতা মেয়েকে সে কিছুতেই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না।
পরাণ কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। আগের মতো পাগলামি করে না, সারাদিন চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না, একদম জীবিত লাশের মতো। তাকে দেখে যে কারোর অন্তরাত্মা কেঁপে উঠবে। রায়ার শখের ফুলদানিটা তুষির হাত থেকে ভেঙে পড়ে গেল। তা দেখে ভয়ে তুষির শরীর থরথর করে কাঁপতে লাগলো। তখনই রিয়া দৌড়ে এসে তুষিকে সরিয়ে দিয়ে নিজে তুষির জায়গা দাঁড়ালো। তবুও তুষির শেষ রক্ষা হলো না। রায়া এসে তুষির চুলের মুঠি ধরল। তুষি ব্যথায় কুকড়িয়ে উঠল। রিয়া রাগান্বিত হয়ে বলল, তুমি ওকে মারছো কেন আপু? তুষির কোনো দোষ নেই। আমি তোমার ফুলদানিটা ভেঙেছি, মারতে হলে তুমি আমাকে মারো। আমার ভুলে শাস্তি কেন তুমি তুষিকে দিবে? তুই কবে থেকে তুষির চামচা হয়ে গেলি রে? আগে তো তুষিকে দু চক্ষে সহ্য করতে পারতি না, ইদানিং তুষির প্রতি তোর দরদ উতলে পড়ছে, তাই না রে? তোর কি মনে হয় আমি দেখিনি ফুলদানিটা তুষি ভেঙেছে? তুষির হয়ে সাফাই গাইতে এসেছিস? আজকে এই মেয়েকে আমি মেরেই ফেলবো। সামান্য কাজের লোক হয়ে নিজেকে কি মনে করে ও? আমার শখের ফুলদানিটা ভেঙে ফেললো এত বড় সাহস! রায়ের কথায় তুষির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। সে যতই ভুল করতে কম চায়, ভুলগুলো ততই তার সামনে এসে হাজির হয়। কালকের মারের ব্যথাটা এখনও শরীর থেকে যায়নি। আজকে মার খেলে নির্ঘাত সে মারা যাবে। তুষি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে আপনার ফুলদানি ফেলিনি আপু। ঘর মুছতে গিয়ে কীভাবে যে হাত লেগে পড়ে গেল সেটা আমি বুঝতে পারিনি। এবারের মতো আমাকে মাফ করে দিন। আমি এরপর থেকে আরও সতর্ক হয়ে কাজ করব। তখনই রেনু এসে তুলির গায়ে থাপ্পড় বসিয়ে দিল। রেনুকে দেখে রায় আরও হিংস্র হয়ে উঠল। বজ্র কণ্ঠে বলল, একটা দিলে কেন মা? আরও কয়টা লাগিয়ে দাও। অসভ্য মেয়ে, একে তো ফুলদানি ভেঙেছে, আবার বড় বড় কথা বলছে। আমার ভুল হয়ে গেছে বড় মা, আমি আর এমন ভুল জীবনেও করব না। আল্লাহর দোহাই লাগে আজকে আমাকে মারবেন না। আজ আমাকে মারলে আমি মরেই যাব। তুষির কথা শেষ হবার সাথে সাথে রুহি এসে তুষির হাত ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। সেখানে ঝর্ণা ছেড়ে দিয়ে বলল, তুই আমাদের মারতে নিষেধ করেছিস, আমরা তোকে মারব না। টানা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবি। গলা দিয়ে একটা আওয়াজ বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলেই রুহি দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। তুষি চিৎকার দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও। আমার পরাণ ভাই আসলে তোমাদের সবাইকে মেরে ফেলবে। একজন কেউ বাঁচতে দিবে না। আমার পরাণ ভাই কিছুতেই তার তুষির কষ্ট সহ্য করবে না। তোমরা ভাবতেও পারছো না পরাণ ভাই সব কিছু জানলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। রায়া তাচ্ছিল্য করে বলল, এই যে পরাণ ভাই করে জীবন দিচ্ছিস, এই 6 মাসে পরাণ কেন কোনো পরাণ ভাইও তোর খোঁজ নিতে আসেনি? এতটাই ভালোবাসে তোকে তোর পরাণ ভাই? তো সে কান্না ভেঙে পড়ল। সত্যি তো তার পরাণ ভাই কি তাকে ভালোবাসে না? তাকে যদি ভালোই বাসত তাহলে তার খোঁজ এতদিন কেন নিল না? তার মামনি কি তার পরাণ ভাইকে সব কিছু বলে দিয়েছে? তার পরাণ ভাই নিশ্চয়ই তাকে ঘৃণা করছে। না না, তার পরাণ ভাই তাকে ঘৃণা করতেই পারে না। তুষি চিৎকার দিয়ে বলল, পরাণ ভাই ঠিক আসবে দেখো, এসে তোমাদের থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। তোর পরাণ ভাই আসলেই বুঝি আমরা দিয়ে দিব? তোকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আগে আমাদের 2 লক্ষ টাকা উসুল হবে, তারপর তোকে যেতে দিব। এর আগে 1 পাও নড়তে দেব না। আমি জন্যই তোমাদের বাসায় টিকে আছি। তোমরা যে অমানুষ, তোমাদের বাসায় কোনো কাজের মেয়ে টিকবে না। তুষির কথা জ্বলে উঠল মায়া। তুষিকে মারার জন্য এগিয়ে আসতে রিয়া রায়ার হাত ধরল। একটা শাস্তি মেয়েটা ভোগ করছে, একবারেই মেরে ফেলবে নাকি? তুষি তো ঠিকই বলেছে, আমাদের ব্যবহারের জন্য কোনো কাজের লোক আমাদের বাসায় টিকে না। তুষির মামুনিকে টাকার লোভ দেখিয়ে তুষিকে নিয়ে আসতে পারছো। এত অত্যাচার করছো, ওর মামুনি টাকা নিয়ে এসে যদি বলে, এই নাও তোমাদের টাকা, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, তখন কাজের লোক কোথায় পাবে? তাই বলছে যা করবে সীমার মধ্যে থেকে করবে। সীমা লঙ্ঘন করো না, দেখবে মশা ও বাঘে পরিণত হয়ে যাবে। রিয়ার কথায় দমে যায় রায়া। রুহি ও রায়া অবাক নয়নে রিয়ার দিকে তাকিয়ে আছে। তাদের ছোট বোনটা এতটা তুষিভক্ত হয়ে গেল কিভাবে, সেটা দুজনের মাথায় আসছে না। দুজন রাগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। পরাণ বিছানায় শুয়ে 3য় নাম্বার সিগারেটটা ধরালো। ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছে, তবুও প্রিয় মানুষকে খুঁজে পাচ্ছে না। মৃত মানুষ মরে গেলে সেই শোক সামলে ওঠা যায়, কিন্তু জীবন্ত মানুষ হারিয়ে গেলে সেই শোক কীভাবে সামলাবে পরাণ? 2 চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ফোন হাতে নিতে তুষির হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। ভেতরের আগুন দাও দাও করে জ্বলে উঠল। না পাওয়ার শূন্যতায় ভেতরটা দম বন্ধ হয়ে মারা যেতে চাইছে। বেঁচে থাকলে কি তুষি দেখা পাবে না সে? কথাগুলো ভাবতে বুকটা ভারী হয়ে আসলো পরাণের। তোর চুমু খাওয়ার জিনিস দেখা যায় তুষি? রিয়ার কথায় তুষি সামনের দিকে দৃষ্টিপাত করতেই তুষির হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে যায়। কতগুলো প্রহর অপেক্ষা করেছে এই মানুষটাকে একটা নজর দেখার জন্য, কিন্তু পরাণের হাতে সিগারেট দেখিয়ে তুষির মস্তিষ্ক টকবক করে উঠল। সে রাস্তার মাঝখান দিয়ে উন্মাদের মতো পরাণের কাছে ছুটে গেল।
পরাণ সিগারেটটা ঠোঁটে চেপে ধরবে, এমন সময় তুষি সিগারেটটা কেড়ে নিয়ে সিগারেটের জ্বলন্ত আগুন পরাণের ঠোঁটে চেপে ধরল। আকস্মিক ঘটনায় পরাণ রেগে সামনে থাকা ব্যক্তিকে কিছু বলতে যাবে, তখনই তার সমস্ত ধরনই থেমে যায়। রক্তিম চোখে তুষি পরাণের দিকে দৃষ্টিপাত করে আছে। দোকানি এসে পরাণকে বলল, এই নাও বাবা তোমার চা। তুষি চাটা পরাণের ডান হাতে ফেলে দিল। পরাণ ব্যথায় কুকড়ে উঠল। তুষি সত্যিই তার সামনে আছে কিনা সেটা দেখার জন্য ব্যথাকে উপেক্ষা করে এক হাতে তুষির গাল স্পর্শ করলো। সাথে সাথে তুষি ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল। পরাণ উপলব্ধি করতে পারছে এটা তার ভ্রম নয়। তুষি সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। পরাণের আখি যুগল টলমল করছে। গভীর আলিঙ্গনে তুষিকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তুষিকে ছুঁয়ে দেওয়ার অধিকার এখনও তার হয়নি। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। পরাণের কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তোমার এতটা অধঃপতন হয়ে গেছে পরাণ ভাই? তোমাকে আমি কি বলেছিলাম? তুমি আমার ইচ্ছের মূল্য দিলে না। টাকা পয়সা হয়ে গেলে মানুষ বুঝি এভাবেই বদলে যায়? আমারই ভুল হয়েছে। মামনির সাথে চুক্তি করেছিলাম তোমার সাথে প্রেমের অভিনয় করব। তারপর তোমাকে দেশে আসতে বাধ্য করব। প্রেমের অভিনয় করতে গিয়ে কখন যে তা ভালোবাসায় পরিণত হয়ে গেল এটা ঘূর্ণাক্ষরও টের পেলাম না। আমি অভিনয় করতে গিয়ে ভালোবাসার কাছে হেরে গেলাম, আর তুমি সব সত্যিটা শুনে বদলে গেলে। একটা বার আমায় বোঝার চেষ্টা করলে না, জানতে চাইলে না আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি। তোমরা ছেলেরা এমনই হও জানো, আমারই ভুল। আমি তো তোমাদের বাড়ির আশ্রিতা ছিলাম। যার কোনো টাকা পয়সা নেই সেই মেয়েকে কেন তোমার মতো টাকা পয়সা আলা ছেলে বিয়ে করবে? তোমাকে বলেছিলাম আমি তোমার হই বা না হই, তুমি তোমার ঠোঁটটাকে আগলে রেখো। সেটা আমার ভীষণ প্রিয়। কিন্তু তুমি কি করলে? নিকোটিন দিয়ে ঠোঁটটাকে ধ্বংস করে দিচ্ছ। আমি ভুল কিছু বলে থাকলে মাফ করে দিবে। আমি তো আর তোমার বউ না যে তোমার উপরে এত অধিকার দেখাবো। এখনও ঠোঁটটা সতেজ আছে, নষ্ট হতে দিও না। আমার তোমার উপরে আর কোনো অধিকার নেই, কিন্তু তুমি আমার পছন্দের জিনিস নষ্ট করে দিয়েছো। দেখেই আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। কথাগুলো বলেই দু হাতে পরাণের চুলগুলো টেনে ধরল। পরাণ মুখ দিয়ে একটা শব্দও বের করছে না। তা দেখে রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তুষি ছাড়, আমাদের বাসায় যেতে হবে। তোর জন্য মার খেতে পারবো না। রিয়ার কথা পরাণ তুষির হাত নিজের হাতের মধ্যে পুরে নিল। রাগান্বিত হয়ে বলল, আমার তুষি আপনার সাথে যাবে না? আমি কেন যাব না? তোমার মা আমাকে 2 লক্ষ টাকা দিয়ে তাদের বাড়ির কাজের লোক হিসেবে বেচে দিয়েছে। তাদের টাকা এতটা সস্তা হয়ে গিয়েছে নাকি? আমি তোমার সাথে যাব না। আমার তুষিও এতটা সস্তা হয়ে যায়নি। তাদের 2 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেব। তারা যেন এসে টাকাগুলো আমার থেকে বুঝে নিয়ে যায়। তোমার মায়ের অভিশাপ নিয়ে সারা জীবন পার করতে পারবো না। তোমাদের বাসার লবণ খেয়েছি। তোমার মাকে কষ্ট দিয়ে ওই বাড়িতে ফিরে যেতে চাই না। বেশি কথা বললে তুই ঠোঁটে চুমু খাওয়ার আগে আমি এখনই রাস্তায় দাঁড়িয়ে তোর ঠোঁটে চুমু খাবো, বুঝতে পেরেছিস? তুষির চোখগুলো বড় বড় হয়ে গেল। তার পরাণ ভাই এমন কথা বলতে পারে? এটা তার ধারণার বাহিরে ছিল। তুষিকে অবাক করে দিয়ে পরাণ তুষিকে কোলে তুলে নিল। একটা গাড়ি ডেকে উঠে বসলো। রিয়া হাঁ করে তাকিয়ে আছে। সে একটু ভয়ও পাচ্ছে, কিন্তু আনন্দ লাগছে। কত সাধ্য সাধনা করে পরাণের কাছে তুষিকে নিয়ে আসতে হয়েছে। দুটি প্রেমিক যুগলকে এক করতে পেরেছি, এতেই তার শান্তি। রিয়া বাসায় চলে গেল। তুষি ছটফট করছে। পরাণ রক্তিম চোখে তাকালো। পরাণের দৃষ্টি দেখে সমস্ত তেজ নেতিয়ে গেল তুষির। পরাণ বাসায় আসতে রিহান এগিয়ে আসলো। তুষি, তুই আমাকে মাফ করে দিস। আমার জন্য আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। আমি বুঝেছি তুই আমার ছেলের সুখ শান্তি। আমি চাই তুই আমার ছেলেকে আগের মতো করে দে। আমার ছেলের বউ হবি তুষি? এমন আদরে কথায় তুষির ভীষণ কান্না পেল। সে মাথা নুয়ে কান্না করছে। রেহানা তুষিকে বুকে আগলে নিয়ে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুষি নাক টেনে বলল, ওরা বাসা বদলেছে মামনি। আমি তোকে পরাণের বউ বানাতে চাই। তুই আমার ছেলের বউ হবি? তুমি মন থেকে বললে হব। বিকেলে ঘরোয়াভাবে তোদের বিয়ে হবে। এখন গিয়ে বিশ্রাম কর। আমি তাদের টাকা তাদের ফিরিয়ে দিয়ে এসেছি। রিয়া আমাকে সাহায্য না করলে এত কিছু করতে পারতাম না। তুষি মনে মনে রিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করল। পরাণ বিদেশ থেকে তুষির জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছিল, সাথে অনেকগুলো গহনা। সেগুলো পরেই তুষি কবুল বলে পরাণকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলো। বাড়িতে আজ আনন্দের মেলা বসেছে। বিনুও তুষির থেকে মাপ চেয়েছে। মাপ করাতেও অদ্ভুত এক শান্তি আছে, যে শান্তি তুষি অনুভব করতে পারছে। সময়ের সাথে রাত গভীর হতে শুরু করেছে। তুষিকে পরাণের ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। রাত 12টায় পরাণ নিজের ঘরে আসলো। তুষির পাশে বসে বলল, আমাকে যে এত এত কষ্ট দিলি, এখন তোর কি শাস্তি হওয়া উচিত বল? ভেবেছি এসেই তোকে দেখব, আমার ঘরের বউ বানাবো। তুই আমার ঠোঁটে চুমু খাবি। সব কিছু এক নিমিষে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলি। তুষি কোনো কথা না বলে রাগান্বিত হয়ে শুয়ে পড়ল। পরাণ বিছানায় উঠে বসল। তুষির হাতে হাত রাখতে তুষি হাত সরিয়ে দিল।
পরাণ তুষিকে টেনে তুলল। তুষি হাত সরাতে গিয়ে আচমকা পরাণের গালে থাপ্পড় বসে গেল। আকস্মিক ঘটনায় তুষি চোখ বড় বড় করে পরাণের দিকে দৃষ্টিপাত করল। পরাণ অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। সে নিচ থেকে হাত সরিয়ে নিল, তারপরে নিঃশব্দে শুয়ে পড়ল। তুষির ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সে কিভাবে তার পরাণ ভাইকে আঘাত করলো, মরে যেতে ইচ্ছে করছে তার। সেও পরাণের বিপরীতে পাশে শুয়ে পড়ল। একটু পরে আদুরে বিড়ালের মতো পরাণকে জড়িয়ে দিয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। পরাণ হাত সরিয়ে দিতে চাইলে তুষি আরও শক্ত করে আঁকড়ে ধরল। পরাণ বিরক্ত হয়ে বলল, এতক্ষণ আঘাত দিয়ে মরা কান্না জুড়েছিস? জানিস না তোর কষ্ট আমার সহ্য হয় না? আমি ভেতর থেকে শেষ হয়ে যাই। আমাকে মাফ করে দাও পরাণ ভাই, আমি তোমাকে মারতে চাইনি। তুমি সিগারেট খাও এটা আমি মেনেই নিতে পারিনি। কেন জানি খুব রাগ হচ্ছে, সাথে বিরক্ত হচ্ছি। চুমু খাওয়ার মানুষ না থাকলে সিগারেট খেয়েই শান্ত থাকতে হয়। তাহলে আমি কি মরে গিয়েছি? কালকেই চলে যাব। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। কথাগুলো বলেই তুষি সরে যাচ্ছিল। পরাণ ত্বরিত গতিতে সামনের দিকে ঘুরে তুষিকে বুকের সাথে মিলিয়ে নিল। তুই নিয়মিত চুমু খেলে আর সিগারেট খাবো না। যে ঠোঁটে সিগারেট খেয়েছো সেই ঠোঁটে আমি জীবনেও চুমু খাবো না। চুমুর লোভ দেখিয়ে আমাকে বিদেশ থেকে দেশে নিয়ে এসেছিস, আমি তো চুমু খাবই। কথাগুলো বলে তুষি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পরাণ। তোকে অনেক ভালোবাসি তুষি, তুই আমায় রেখে চলে গেলে আমার মৃত্যু নিশ্চিত বাঁচতে পারবো না। যেই ঠোঁটে তোর ছোঁয়া পেয়েছিস সেই ঠোঁটে আর কোনো দিন মাদক উঠবে না, কথা দিলাম। তুই শুধু আমাকে ছেড়ে যাস না, আমি ছেড়েও যাব না, সিগারেটও খেতে দেব না। তোমার ঠোঁট শুধু, আমার চুমুও শুধু আমি খাবো। কথাগুলো বলেই পরাণের ঠোঁটে চুমু খেলো। পরাণ তুষিকে নিজের বুকের মধ্যে শক্তি করে জড়িয়ে ধরল। কত সাধ্য সাধনা করে দুটি প্রেমিক হৃদয় এক হলো। সেখানে আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাদের ভালোবাসা দেখে চন্দ্র ও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল।